বুঝতে পারে সে আর সবার মতো নয়, সে নারী পুরুষের থেকে ভিন্ন। 17 বছরে সোনালী মাঝে নিজেকে অভিশপ্ত ভাবতে শুরু করে। ওর কাছে জীবন তুচ্ছ মনে হতে থাকে। কাগজ করানো বাদ দিয়ে এক জায়গায় বসে থাকতো, কিন্তু যখন ক্ষুধা ওকে গ্রাস করে সে সময়ে তবে বাঁচার তাগিদে একটু খাবারের আশায় মানুষের দরজার সামনে দাঁড়ায়। কিন্তু কখনো খাবার জুটলেও কখনো কখনো খাবারের বদলে জুটে মার। একদিন ভাগ্যের ফেরে দেখা হয় প্রিন্সের সাথে। প্রিন্স সেদিন ওর মলিন মুখ দেখে কাছে ডাকে, কি হয়েছে জিজ্ঞেস করে। সোনালী কেন যেন প্রিন্সকে দেখে মনে হয় সে ওর জন্য কিছু করতে পারবে, কারণ অন্য কেউ তো কখনো ওর সমস্যার কথা জানতে চায়নি। তাই প্রিন্সকে ওর জীবন কাহিনী বলে। সব শুনে প্রিন্স ওকে কাজ দেয় তার বাংলো বাড়িতে। সে থেকে সোনালীর জীবন বদলে গেছে। আর সোনালী এখানে এসে বুঝতে পেরেছে তার বড় পরিচয় সে মানুষ। প্রিন্স ওকে চাইনিজ মার্শাল আর্ট, রান্না বান্না, বন্দুক চালাতে শিখিয়েছে। নিজের টাকা পয়সা খরচ করে 1 বছর ট্রেনিং দিয়ে গড়ে তুলেছে সোনালীকে। তবে সোনালী এসব নিয়ে সেলিম মিয়া ও তার স্ত্রীর সাথে গর্ব করে না, বরং সেলিম মিয়া ও তার স্ত্রীর কাজে সাহায্য করে। তারা অসুস্থ হলে সেবা করে। সেলিম মিয়া ও তার স্ত্রী সোনালীকে অনেক ভালোবাসে। আর সেলিম মিয়া ও তার স্ত্রী এবং সোনালী প্রিন্সের কথায় সবকিছু করতে পারবে। তারা মনে করে প্রিন্সের উসিলায় তারা ভালোভাবে বেঁচে আছে। সেজন্য প্রিন্সের এক কথায় তারা নিজেরাও মরতে রাজি আছে। আর এটা প্রিন্স ভালো করেই জানে। সেজন্য এই মুহূর্তে এদের কাছে ছাড়া আর কোনো জায়গায় মনের জন্য সেফ মনে হচ্ছে না। কারণ তারা নিজেদের জীবন দিয়ে হলেও মনকে রক্ষা করবে তা প্রিন্স মাহমুদ জানে। তাছাড়া ওটা প্রিন্সের গোপন আস্তানা বা গা ঢাকা দেওয়ার জায়গা। আর ওখানে মন সবচেয়ে নিরাপদ ও ভালো থাকবে। মন প্রথমে ওখানে যেতে রাজি না হলেও মেহেক ও পুচকের কথা ভেবে রাজি হয়ে যায়। এদিকে প্রিন্স সরাসরি বাংলো বাড়িতে না গিয়ে মনকে নিয়ে শপিং মলে যায় এবং ওখানে আগেই সোনালীকে আসতে বলেছে। প্রিন্স মনকে কিছু শপিং করতে বলে এবং ইশারায় সোনালীকে দেখিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার যা যা ইচ্ছে নাও, তবে শপিং শেষ হলে সামনে যে মেয়েটাকে দেখছো তার নাম সোনালী, ওর সাথে চলে যাবে। প্রিন্স সোনালীর সাথে সরাসরি কথা না বলে ফোন করে বলে, সোনালী, আজ থেকে তোমার কাজ শুরু হয়ে গেছে। আমার পুতুলকে সামলে রাখার দায়িত্ব দিচ্ছি তোমাদের, বিশেষ করে তোমাকে। একটা কথা মনে রাখবে, এই পুতুল শুধু আমার বোন নয়, আমার বাচ্চা। ওর কিছু যাতে না হয়। সোনালী প্রিন্সের কথা শুনে বলে, স্যার, আপনার আমানত আমি জান দিয়ে হলেও রক্ষা করব। ওর বয়স কম, তোমাদের একটু জ্বালাবে, সহ্য করে নিও। ওর সবকিছু চাওয়ার আগে হাজির করবে। কিছুদিনের জন্য ও তোমাদের সাথে থাকবে। সোনালী প্রিন্সের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারায় বোঝায়, স্যার চিন্তা করবেন না। আর ফোনে বলে, ম্যাডামের কোনো অযত্ন হবে না। প্রিন্স আর সময় নষ্ট না করে শপিং মল থেকে বের হয়ে যায়। প্রিন্স নিজে মনকে দিয়ে আসেনি 2 কারণে। 1, হাতে বেশি সময় নেই। 2, কোবরা লোক ফলো করতে পারে তাই। কুমির দিয়ে খাওয়াবো, আর তোর চামচা সিকান্দার মির্জা আর আমার হাত থেকে রক্ষা নেই। প্রিন্সের চিৎকার শুনে রনি দৌড়ে এসে বলে, বস কি হয়েছে? প্রিন্স রনির আওয়াজ শুনে নিজেকে সামলে বলল, আমি ঠিক আছি রনি। কোথাও কোনো গোপন সুড়ঙ্গ বা আস্তানার খোঁজ পেয়েছো? না বস, আমার মনে হচ্ছে ম্যাম এখানে নেই। রনি, আমার কেন যেন মনে হচ্ছে মেঘ এখানে কোথাও আছে। তুমি ওদের আরো ভালো মতো খুঁজতে বলো। রনি প্রিন্সের কথা শুনে গার্ডের কাছে চলে গেল। প্রিন্স কারো আশায় বসে থাকবে না। কোবরা মেহেকের ক্ষতি করার আগে মেহেককে খুঁজে বের করতে হবে। কোবরা যাই বলুক না কেন, প্রিন্স ভালো করে জানে ওকে শেষ না করে কোবরা মেহেকের গায়ে হাত দিবে না। কারণ প্রিন্স বেঁচে থাকলে কোবরার বংশ নির্বংশ করে দেবে। আর প্রিন্সের শক্তি সম্পর্কে কোবরার যথেষ্ট ধারণা আছে। কিন্তু শয়তানটা হয়তো আপাতত মেহেকের গায়ে হাত দিবে না, কিন্তু ওকে নানাভাবে কষ্ট দিবে প্রিন্সকে ঘায়াল করতে। আর মেহে কষ্ট সহ্য করতে পারলেও ওদের অনাগত সন্তান হয়তো কষ্ট সহ্য করতে পারবে না। সেটাই প্রিন্সের বড় চিন্তা। সেজন্য রুম থেকে বের হয়ে নিজে মেহেককে খুঁজতে থাকে। কোবরা এমনিতে প্রিন্সকে মারতে পারছে না, কয়েকবার মারার চেষ্টা করেও বিফল হয়েছে। তাই তো মেহেককে আটকে প্রিন্সকে দুর্বল করতে চাচ্ছে, যাতে প্রিন্সের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে মারতে পারে। কোবরার এর জন্য সিকান্দার মির্জাকে অনেক টাকা দিতে হয়েছে। এদিকে ভোর হয়ে এসেছে। জঙ্গলের মধ্যে থেকে পাখির কিচিমিচির শব্দ ভেসে আসছে। এখনো প্রিন্স মেহেকের কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। এই বাড়িটিতে মাকড়সার জাল, বাদুড়ের বাসা, ইঁদুর, টিকটিকি এবং আবর্জনা স্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। এমন পরিবেশে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।
তাহলে মেহেকের এমন শরীরে গতকাল রাতে কি অবস্থা হয়েছে তা ভেবে প্রিন্স অস্থির বোধ করছে। এদিকে মেহেককে কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েছে। রনি ও গার্ডদের কথা চিন্তা করে প্রিন্স এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে মেহেকের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে। রাতে বাবার হাতে খাওয়ার পরে প্রচন্ড ঘুম পেয়েছিল। যতদূর মনে পড়ে বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। রাতে তো রুমে লাইট জ্বলছিল, এখন রুম এমন অন্ধকার হয়ে আছে কেন? বাবা কি লাইট অফ করে দিয়েছে? আচ্ছা, এখনো সকাল হয়নি। আচ্ছা, রাতে ঘুমানোর আগে বেশ গরম লাগছিল, এখন তেমন লাগছে না, বরং কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ইস, এদিকে পেটেও চাপ বাড়ছে। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াশরুমে যাওয়া হয়নি, কিন্তু এখন তো না গিয়ে থাকতে পারছি না। বাবাকে ডাকবো? আচ্ছা, ডেকে জিজ্ঞেস করি ওয়াশরুম কোথায়, সে জানে কিনা। মেহেক বিড়বিড় করে কথাগুলো বলতে বলতে প্রথমে বিছানায় থেকে নেমে দেয়াল ধরে সুইচ খুঁজছে আর তার বাবাকে ডাকছে, কিন্তু তার বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছে না। মেহেক তবুও বাবাকে ডেকে চলছে আর দেয়াল ধরে ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে একসময় সুইচ বোর্ডে হাত পড়ে, লাইট জ্বলে যায়। হঠাৎ করে রুমের মধ্যে আলোকিত হয়ে যায়। মেহেক চারপাশে তাকিয়ে খেয়াল করে দেখে রাতে যে রুমে ঘুমিয়েছে এটা সেই রুম নয়। পেটের চাপ পড়াতে রুম নিয়ে বেশি কিছু ভাবতে পারছে না। ওয়াশরুমের সন্ধানে আশেপাশে তাকালো মেহেক। ওর ভাগ্য ভালো ছিল বিধায় রুমের মাঝ বরাবর সোজা একটা দরজা, যেটা বেশ বড়, এবং রুমের আরেক সাইডে ছোট একটা দরজা দেখতে পায়। মেহেক বড় দরজার কাছে না গিয়ে ছোট দরজার কাছে যায়, ওটা ওয়াশরুম হবে ভেবে। কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। তার ধারণা ঠিক হয়েছে। মেহেক আর কিছু না ভেবে পেট খালি করতে জলদি ওয়াশরুমে ঢুকে যায়। অন্যদিকে প্রিন্স ওর লোক লাগিয়ে কোবরার 1 মাসের আপডেট জানতে চেয়েছে। কোবরা কোথায় কোথায় গিয়েছে, 1 মাসের মধ্যে কার কার সাথে দেখা করেছে, ওর দুর্বলতার সবকিছু 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে বলেছে। অন্যদিকে নিজেও কোবরা কোথায় কোথায় মেহেককে ডাকতে পারে সেই সব জায়গা মার্ক করছে। অন্যদিকে মন সকাল থেকে দুপুর হয়ে গেছে, এখনো কিছু খাচ্ছে না। সোনালি, সেলিম মিয়া ও সুরমা বানু তার পিছনে পিছনে খাবার নিয়ে ঘুরছে, কিন্তু তার এক কথা, প্রিন্সের সাথে কথা না হওয়া পর্যন্ত সে কিছু মুখে দেবে না, আর তাকে বাহিরে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাতে হবে। কিন্তু সোনালি মুন ম্যামকে কি করে বোঝাবে? তাদের বস জরুরি কোনো বিষয় না হলে কল দিতে নিষেধ করেছে। বস বলেছেন দরকার হলে সে কল করবেন। তার ছোট ম্যাম এখানে যে কয়দিন আছে সে কয়দিন তো বাড়িতে থেকে কেউ বেরো না হওয়ার করার নির্দেশ দিয়েছে। এজন্যই তো আজ ভোরে বাজারে গিয়ে একসাথে কয়েক মাসের মাছ মাংস নিয়ে আসা হয়েছে। আর এখানে সবজির বাগান থাকার কারণে কাঁচা বাজার নিয়ে ঝামেলা হবে না। কিন্তু ছোট ম্যাম তো প্রথম দিনেই বসের কথা অমান্য করতে উঠে পড়ে লেগেছে, আর বসের সাথে কথা বলতে অস্থির হয়ে গেছে। সোনালি সুরমা বানুর কাছে গিয়ে বলল। চাচি, কি করি বলো তো? সুরমা বানু সোনালির কথা শুনে বলে, কি করতে বলমু তাই তো বুঝতে পারছি না রে সোনালি। এর মধ্যে প্রিন্সের কল এলো সোনালির মোবাইলে। সোনালি সুস্থির নিঃশ্বাস ছেড়ে কল রিসিভ করে বলে, জি বস, বলুন। প্রিন্স সোনালির কাছে জানতে চায় তারা সবাই ঠিক আছে কিনা, মুন কি করছে। সোনালি প্রিন্সকে বলেন তারা সবাই ঠিক আছে, তবে মুন সকাল থেকে এক কথা বলে চলেছে, প্রিন্স ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো, তারপর খাবো। প্রিন্স সোনালির কাছে মুন খায়নি শুনে বলে, সোনালি, মুনকে ফোনটা দাও। সোনালি মুনের কাছে এসে ফোনটা দিয়ে বলে, বস, মুন প্রিন্সের ফোন শুনে ছো মেরে সোনালির হাত থেকে মোবাইল নিয়ে বলে, ভাইয়া আপুকে পেয়েছো? আমাদের পুস্কু ঠিক আছে তো? প্রিন্স মুনের কথা শুনে ধমকে বলল, অ্যাঞ্জেল, তোরা পেয়েছিস কি? আমাকে মানুষ বলে মনে হয় না? তোর বোন নিজের বোকামির জন্য আজকে তোর বোনের এবং আমার বাচ্চার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন আবার তোর পাগলামি। আসলে বলতো তোরা চাইছিসটা কি? ভাইয়া তুমি আমাকে বকছো? আমি তো কিছুই করলাম না। পুস্কু আপুর জন্য চিন্তা হচ্ছিল, তাই তো জানতে চেয়েছি। থাক, তোমাকে কিছু বলতে হবে না। পিচ্ছিটার অভিমান হয়েছে। আর আসলেই তো এইসবের মধ্যে তো ওর কোনো দোষ নেই। সরি সোনা, আসলে আমি মানসিকভাবে কিছুটা ডিস্টার্ব ছিলাম তো, এজন্য রাগ উঠে গেছে। ভাইয়া তোর কাছে সরি। মুন প্রিন্সের কথা শুনে চুপ করে আছে। প্রিন্স মুনকে বলল, অ্যাঞ্জেল, তুই আমার সাথে কথা বলবি না? বাচ্চা, তুই এখনো ব্রেকফাস্ট করিসনি কেন? একটু পর তো লাঞ্চ টাইম হয়ে যাবে। মুন তবুও চুপ করে আছে। প্রিন্স আবার বলে, শোন অ্যাঞ্জেল, পুচকু এবং তোর বোন ভালো আছে। ওদের আমার কাছে আনতে একটু সময়ের প্রয়োজন, তাই তো তোর সাথে যখন তখন কথা বলতে পারছি না। এখন তুই যদি এটা না বুঝিস তাহলে আমি কি করব বল? মুন পুচকের কথা শুনে চুপ থাকতে পারলো না। প্রিন্সকে বলল, ভাইয়া আমি তোমাকে বিরক্ত করব না, ঠিকমতো খাওয়া দাওয়া করবো।
সোনালি আপু আন্টি ও আঙ্কেলের কথা শুনবো। এখানে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। তবুও তুমি আপু ও পুষ্কুকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে এসো। চিন্তা করিস না সোনা, তোর এই প্রিন্স ভাইয়া জলদি ওদের তোর কাছে নিয়ে আসবে। তা আমি জানি তো, আমার ভাইয়া তো রিয়েল হিরো। বোনের কথা শুনে প্রিন্স মনে মনে বলল, তোর কাছে হিরো হলেও তোর বোনের কাছে আমি ভিলেন, তাই তো সে আমাকে ছেড়ে যাওয়ার সময় একবারও আমার কথা ভাবেনি। প্রিন্স মনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। মন প্রিন্সের সাথে কথা শেষ হলে সোনালীকে বলল, ইস, ক্ষুধায় পেটের ভিতরের ইঁদুর ডিগবাজি দিচ্ছে, আমাকে জলদি খেতে দাও। সোনালী মনের কথা শুনে মুচকি হেসে টেবিলে খেতে নিয়ে যায়। এদিকে প্রিন্স গতকাল রাত থেকে এখনো পানি ছাড়া আর কিছুই খায়নি। মেহেককে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও থামছে না। প্রিন্স কোবরার সব আস্তানার সন্ধান পেয়েছে ঘন্টাখানিক আগেই। তার মধ্যে 2 জায়গায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু মেহেককে পাওয়া যায়নি। প্রিন্স মন বারবার বলছিল কোবরা মেহেককে ওর পুরাতন পোড়া বাড়িতে কোথাও লুকিয়ে রেখেছে। সেজন্য ভোর পর্যন্ত প্রতিটি কোনায় কোনায় তন্ন করে খুঁজেছে। সারা রাত খুঁজেও কোনো গোপন আস্তানার সন্ধান পায়নি। প্রিন্সের চিন্তা হচ্ছে মেহেক কি অবস্থায় আছে তা জানতে না পেরে। প্রিন্স রনিকে নিয়ে গেস্ট রুমে বসে আছে। রনি প্রিন্সকে চুপচাপ বসে থাকতে দেখে বলে, বস কিছু বলবেন? প্রিন্স রনির কথা শুনে ওর দিকে তাকায়। রনি প্রিন্সের তাকানো দেখে আমতা আমতা করে বলে, আমরা তো মেমকে খুঁজতে বেরোচ্ছিলাম, কিন্তু আপনি বললেন কথা আছে, এখন কিছু বলছেন না, সেই জন্য জিজ্ঞেস করছি। রনি, সব সময় এক কথা বলা আমার পছন্দ নয়। তোমাকে অনেকবার বলেছি যখন আমরা দুজন একা থাকবো তখন আমাকে বস নয় ভাইয়া বলবে। আর শুনো, আমাদের মেহেককে খোঁজার প্ল্যান চেঞ্জ করতে হবে। প্ল্যান চেঞ্জ করতে হবে? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। কোবরার সব আস্তানায় খুঁজতে খুঁজতে অনেক সময় চলে যাবে। তাছাড়া কোবরা মেহেককে এত সহজে আমাদের হাতে আসতে দিবে না, বরং আমরা ওর কাছে পৌঁছানোর আগেই মেহেককে অন্য জায়গায় সরিয়ে ফেলবে। তাই এমন প্ল্যান করতে হবে যে কোবরা নিজেই মেহেককে আমার হাতে তুলে দেবে। ভাই আপনি কি করতে চান? প্রিন্স বসা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রনি, তুমি তো জানো আমি কখনো বাচ্চাদের জিম্মি বা আঘাত করি না, কিন্তু এবার আমাকে তাই করতে হবে। রনি প্রিন্সের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিন্স বলতে থাকে, রনি, কোবরার ছেলেকে ও ছোট ভাইকে তুলে আবার এখানে নিয়ে এসো। একটু মেহমানদারি করতে হবে। কোবরাকে বোঝাতে হবে কার কলিজায় হাত দিয়েছে। প্রিন্সের কথা শুনে রনির গলা শুকিয়ে গেছে। রনির অবস্থা থেকে প্রিন্স রেগে বলে, তোমার অবস্থা দেখে মনে হচ্ছে কোবরার ভাইরা তোমার ভাইকে তুলে আনতে বলেছি। ভাই, কোবরা আপনার প্ল্যান আগে থেকেই বুঝে সেই মতো কাজ সেরে ফেলেছে। প্রিন্সের কথা শুনে রনি কথাটা বলে। প্রিন্স রনির কথা শুনে বলল, কি? কিন্তু কিভাবে? আমি তো বুঝতে পারছি না ভাই। 1 সপ্তাহ আগেই কোবরার ছেলেও ভাই মালয়েশিয়া গেছে 1 মাসের জন্য। রনি, এই কোবরা তো মনে হয় আদা জল খেয়ে মাঠে নেমেছে। ভাই তাই তো মনে হচ্ছে। রনি, যত যাই হোক তুমি চোখ কান খোলা রাখবে। কোবরার ছেলে ও ভাই আসা মাত্র তুলে নিয়ে আসবে। আর মালয়েশিয়ায় আমাদের লোকদের কোবরার ভাইয়ের ডিটেলস দিয়ে দাও। সব সময় ওদের উপর নজর রাখতে বলবে, এবং এখন থেকে তুমি কিছুদিন বিজনেসের খেয়াল রাখবে। আমার এই মুহূর্তে বিজনেসের দিকে ঠিকঠাক নজর দেওয়া সম্ভব হবে না। আর বাসার গার্ড ও জনকে মেহেকের বিষয়ে বলবে না। বলতে হলে আমি পরে বলবো। জি ভাই, আপনি চিন্তা করবেন না। প্রিন্স রনিকে নিয়ে বের হয়ে গেল। আজকে রাতে হয়তো বাড়ি ফেরা হবে না। ওদিকে মেহেক সকাল থেকে রুমের মধ্যে পায়চারি করছে। সকাল হয়েছে তা বুঝতে পারছে এখানে দেয়ালের ঘড়ি টানানো দেখে, কারণ গতকাল রাতে বাড়িতে থেকে পালিয়ে আসার সময় তখন 7টার বেশি বাজে। বাবার হাতে খাওয়ার পর কখন ঘুমিয়ে গেছে মনে নেই, তবে প্রকৃতিটাকে ঘুম থেকে উঠে রুমের মধ্যে অন্ধকার দেখে ভেবেছিল এখনো সকাল হয়নি। রাতে মেহেকের বাবা ওর সাথে ছিল, তা ভেবে বাবাকে অনেকক্ষণ ডাকাডাকি করে। কোনো সারা শব্দ না পেয়ে দেয়ালে ধরে খুঁজে খুঁজে লাইটের সুইচ জ্বালায়। সে সময় দেয়ালের দিকে তাকালে ঘড়িতে 7টা বাজতে দেখে বুঝতে পারে সকাল হয়ে গেছে, যেহেতু গতকাল 7টার পরে বাড়িতে থেকে বের হয়েছে। সে সকাল থেকে এখন বিকেল হয়ে গেছে। এর মধ্যে মেহেক তার বাবার দেখা পায়নি। ওকে যে রুমে রাখা হয়েছে তার জানালা দরজা বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। মেহেক কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এই রুমটা গতকালের রাতে থেকে কিছুটা পরিষ্কার, তবে রুমের মধ্যে কেমন একটা ঘুমট অবস্থা। তবে এই রুমের অবস্থা থেকে মনে হচ্ছে এখানে মানুষের আসা যাওয়া রয়েছে। রুমের একপাশে একটা ওয়াশরুম থাকলেও তাতে কোনো বালতি বা মগ নেই। রুমের মধ্যে খাট, সিঙ্গেল সোফা, টি টেবিল রয়েছে।
পানি খাওয়ার জগ ও গ্লাস আছে। এই বিপদের সময় এমন সুযোগ সুবিধা দেখে মেহেক ভাবছে ওর বাবা হয়তো ওকে কোনো হোটেলে নিয়ে এসেছে। মেহেক ঘুমের মধ্যে ছিল, সেজন্য টের পায়নি। এজন্য হয়তো ওর